ক্লাস 11-এর কেমিস্ট্রির যে পরমাণুর গঠন চ্যাপ্টারটি আলোচনা করা শুরু হয়েছিল, আজকে তার পঞ্চম পর্ব। তাহলে এই পর্ব পর্যন্ত আসার আগে তোমাদেরকে আগের পর্বগুলি দেখে আসতে হবে, তাছাড়া তোমরা এই পর্বে এসে কিছু কিছু ব্যাপার বুঝতে পারবে না। তাহলে যারা দেখে এসছো তারা ভালো করে পঞ্চম পর্বটি দেখে নাও, আগের পর্বগুলি যারা দেখেছো। তাহলে শুরু করছি আজকের পঞ্চম পর্ব। 1896 সালে বিজ্ঞানী জিম্যান উনি লক্ষ্য করেন যে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে যে ফাইন স্ট্রাকচারগুলি আছে সেইগুলি আরো সূক্ষ্ম সূক্ষ্ম একাধিক রেখায় বিভাজিত হয়। অর্থাৎ বোরের সময় লাইন স্পেকট্রা, তারপরে যখন উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বীক্ষণ যন্ত্র পাওয়া গেল, তখন দেখা গেল প্রতিটি রেখা আবার সূক্ষ্মতর রেখায় বিভাজন হচ্ছে, সেটাকে আমরা ফাইন স্পেকট্রা বলছি। সেই প্যাটার্নটাকে যখন চৌম্বক ক্ষেত্রে রাখা হলো, দেখা গেল যে প্রতিটি সূক্ষ্ম রেখা আবার একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভাজিত। এইটাকে বলা হচ্ছে হাইপার ফাইন স্পেকট্রা। এটা কিন্তু চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে পাওয়া যাবে, চুম্বক ক্ষেত্র সরিয়ে নিলে আর এটার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। এটি প্রথম জিম্যান লক্ষ্য করলেন, তাই এটাকে বলা হলো জিম্যান প্রভাব। তাই জিম্যান প্রভাবের ব্যাখ্যা বোর বা সমারফিল্ড বা বোর সমারফিল্ডের যে যুগ্ম প্রয়াস, তাতে কিন্তু এই হাইপার ফাইন স্পেকট্রাকে ব্যাখ্যা করা যাচ্ছিল না। অর্থাৎ কেন সূক্ষ্মরেখা চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে আরো একাধিক সূক্ষ্মতর রেখায় বিভাজিত হচ্ছে তার কোনো সন্ধান পাওয়া গেল না। সেই জন্য আবার নতুন কিছু কনসেপশন, নতুন কিছু পরমাণুর মডেলের মধ্যে মডিফিকেশনের প্রয়োজন হয়ে পড়ল। তাই হাইপার ফাইন স্পেকট্রাকে ব্যাখ্যা করতে গিয়ে বলা হলো যে প্রতিটি উপকক্ষপথ আসলে কতকগুলি কক্ষকের সমন্বয়ে গঠিত। অর্থাৎ আমরা প্রথমে দেখেছিলাম কক্ষপথ, পরবর্তীকালে বোঝা গেল, যখন সমারফিল্ড বললেন তখন বোঝা গেল যে সেটি আসলে উপকক্ষপথের সমষ্টি। তারপরে যখন চৌম্বক ক্ষেত্রে রেখে যে হাইপার ফাইন স্পেকট্রা পাওয়া গেল, তাকে ব্যাখ্যা করার জন্য বলা হলো যে প্রতিটি উপকক্ষপথ আসলে উপকক্ষপথ বা কক্ষকের সমষ্টি, যাকে আমরা ইংরেজিতে বলি অরবাইটাল। তাহলে আসলে যে একটা স্কুলের বিল্ডিংকে আকাশের অনেক উঁচু থেকে দেখলে যেরকম ছোট্ট একটি ঘরের মতো মনে হয়, কিন্তু সেটি আসলে ঘর না, একাধিক ঘরের সমন্বয়ে গঠিত, যেটা কাছে আসলে বোঝা যায়। ঠিক সেইভাবেই এখানে এসে বোঝা গেল যে ওই যে প্রতিটি স্কুলের ঘর, সেই ঘরগুলি আসলে কক্ষক, এবং এই যে একতলা, দোতলা এবং তিনতলা অংশগুলি, এইগুলি আসলে উপকক্ষ, আর গোটা স্কুল বাড়িটি একটা কক্ষপথ। তাহলে বোর প্রথমে গোটা স্কুল বাড়িটিকে একটা ঘর ভেবেছিলেন, যাতে ইলেকট্রনের রাখার জায়গার কথা বলেন, ইলেকট্রনের বাড়ি বলেন। তারপরে সমারফিল্ড এসে বলেন যে না, ওটি আসলে একতলা, দোতলা, তিনতলা বিল্ডিং, এবং এই প্রতিটি তলাকে উনি উপকক্ষ নাম দেন। পরবর্তীকালে যখন চৌম্বক ক্ষেত্রে রেখে হাইপার ফাইন স্ট্রাকচার পাওয়া গেল, তখন বোঝা গেল যে না, প্রতিটি একতলা, দোতলা এবং তিনতলা অংশে আসলে একাধিক ঘর রয়েছে, এবং এই ঘরগুলিতেই থাকে ইলেকট্রন, যে ঘরগুলিকে বলা হলো কক্ষক বা অরবাইটাল। এই যে এই কক্ষকগুলি যখন চৌম্বক ক্ষেত্র থাকে না, তখন তাদের শক্তি একই রকম থাকে, তাই হাইপার ফাইন স্পেকট্রার আমরা কোনো অস্তিত্ব তখন পাই না। কিন্তু যখনই চৌম্বক ক্ষেত্রে তাদেরকে রাখা হয়, তাদের শক্তি বা এনার্জির একটা পার্থক্য চলে আসে, তখন আমরা তাদের হাইপার ফাইন স্পেকট্রা পাই। তা কক্ষপথকে প্রকাশ করার জন্য এন নামক কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন পড়েছিল, যাকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলে, যার মানটা কিন্তু 1 থেকে অসীম পর্যন্ত হতে পারে। যদিও বাস্তবে আমাদের 7-এর বেশি কক্ষপথের প্রয়োজন পড়ে না, কারণ আমাদের যতগুলো পরমাণু এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, তাতে 7ম কক্ষপথটাই লাস্ট ইলেকট্রন থাকার মতো। তারপরে যদি থাকেও, তাহলে অনেক ফাঁকা কক্ষপথ রয়েছে, ফাঁকা কক্ষপথ অসীম পর্যন্ত হতে পারে, কিন্তু তাতে ইলেকট্রন সাধারণ অবস্থায় থাকে না। এরপরে যখন সমারফিল্ড আসলেন, তখন নতুন কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন পড়লো, কারণ উপকক্ষপথ তখন আবিষ্কৃত হয়েছে।
তাদেরকে প্রকাশ করার জন্য তখন এল কোয়ান্টাম সংখ্যা আসলো, যাকে বলা হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, যার মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। এবার আসলো কক্ষক বা অরবিটাল। এদেরকে প্রকাশ করার জন্য আরেকটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন পড়বে। তো এদেরকে এবার প্রকাশ করা হলো এম দিয়ে। এম কে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে এম এর মান কি হতে পারে? এম এর মান এরকম হতে পারে মাইনাস এল থেকে 0 হয়ে প্লাস এল পর্যন্ত তার মানটা বিস্তৃত হতে পারে, এবং এম এর মোট মান হবে 12+1 সংখ্যক। তাহলে আমরা একটা এক্সাম্পল নিই। যদি n=3 কক্ষপথ হয়, মানে তৃতীয় কক্ষপথ হয়, তাহলে উপকক্ষ তার আন্ডারে কি কি আছে? একটা আছে 0, একটা আছে 1, আর একটা আছে 2, অর্থাৎ এস উপকক্ষ আছে, পি উপকক্ষ আছে, আর ডি উপকক্ষ রয়েছে। তো এবার এল এর মান যদি 0 হয়, তার আন্ডারে এল এর মান যদি 0 হয়, অর্থাৎ এস উপকক্ষের আন্ডারে এম কি আছে? এম এর মান তাহলে 0ই হবে, কারণ -0 + 0 মানে 0ই। তাহলে এম এর একটি মান পাওয়া যাবে, অর্থাৎ এস উপকক্ষের আন্ডারে একটি কক্ষক পাওয়া যাবে, যাকে আমরা এস নাম দিব, এসই বলবো তাকে, এস কক্ষক। এবার এল এর মান যদি 1 হয়, তাহলে পি উপকক্ষ, তার আন্ডারে এম এর কি কি মান পাওয়া যাবে? আগে লিখি -1, কারণ -l থেকে 0 হয়ে +l, তাহলে -1, 0, +1, অর্থাৎ 1 এর ডিফারেন্স হবে প্রত্যেক ক্ষেত্রে। তাহলে এই 3টি কক্ষক পাওয়া গেল। তাহলে এই উপকক্ষের আন্ডারে, পি উপকক্ষের আন্ডারে 3টি কক্ষক রয়েছে। একটাকে আমরা বলবো px, আর একটাকে বলবো py, আর একটাকে বলবো pz। এই 3টি কক্ষক রয়েছে। এল এর মান যদি 2 হয়, তার মানে ডি উপকক্ষ। তাহলে ডি উপকক্ষের আন্ডারে কি কি রয়েছে? ডি উপকক্ষের আন্ডারে রয়েছে -2, 0, -2, 1, -1, 0, +1, +2। তার মানে 5টি কক্ষক রয়েছে, যাদের নাম যথাক্রমে dxy, dyz, dzx, dx² - y² এবং dz²। এই 5 ধরনের ডি উপকক্ষের আন্ডারে কক্ষক রয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো এম এর মোট মান 12+1 হবে। যেমন এল এর মান যদি 2 হয়, তাহলে মোট মান কত হবে? 2 × 4 = 5, তাহলে 5টা কক্ষক পাওয়া যাচ্ছে। এল এর মান 2 এর জন্য 5টা কক্ষক। এল এর মান যদি 1 হয়, তাহলে 3টে কক্ষক পাওয়া যাবে, কারণ 2 × 1 + 1, 3টে কক্ষক, তাহলে px, py, pz। তাহলে এইভাবে আমরা কক্ষকের মোট কত মান হতে পারে, মোট কত সংখ্যা হতে পারে, সেটি আমরা বের করতে পারবো একটি উপকক্ষের আন্ডারে। তাহলে এখান থেকে একটা জিনিস যেটা বের হয়ে আসলো, সেটা হচ্ছে আমরা যেটাকে একটা ঘর ভাবছিলাম, n=3 একটা কক্ষপথ ভাবছিলাম, একটা ইলেকট্রনের ঘর ভাবছিলাম, সেটি আসলে কয়টি ঘরের সমষ্টি? সেটি এখানকার 5, এটা 3, 5 × 3 = 8, একে 9টা, তবে 9টা ঘরের সমষ্টি, তাকে আমরা ভাবছিলাম একটা ঘর। তাহলে যদি চতুর্থ কক্ষপথ হয় n=4, তার আন্ডারে আমরা দেখে নিই যে কটি কক্ষক রয়েছে। তাহলে এটা চতুর্থ কক্ষপথ। তাহলে এল এর মান কি হতে পারে? এল এর মান হতে পারে 0, এল এর মান 1, এল এর মান 2, এল এর মান 3। 0 হলে এস উপকক্ষ, 1 এ পি উপকক্ষ, 2 মানে ডি উপকক্ষ, 3 এ এফ উপকক্ষ। l=0 হলে একটি কক্ষক পাওয়া যাবে, কারণ 12+1, তাহলে এল এর মান যদি 0 হয়, তাহলে একটি কক্ষক হবে 12+1 ইকুয়েশন অনুযায়ী। তাহলে এখানে এম এর মানটা 0 হবে, এটাকে আমরা এস কক্ষক বলে থাকি। এল এর মান যদি 1 হয়, তাহলে এম পাওয়া যাবে 3টি মান, এম এর 3টি মান পাওয়া যাবে 12+1 ইকুয়েশন অনুযায়ী। একটা হবে -1,
একটা হবে 0, একটা হবে +1। অর্থাৎ এক্ষেত্রে 3টি কক্ষক পাওয়া গেল, তার মানে px, py, pz। যদি l এর মান 2 হয় তাহলে m এর 5টি মান পাওয়া যাবে, -2, -1, 0, +1, +2। অর্থাৎ আমরা পেলাম dxy, dyz, dzx, dx² - y² আর dz²। যদি l এর মান 3 হয় তাহলে m এর 7টি মান পাওয়া যাবে, -3, -2, -1, 0, +1, +2, +3। তাহলে এই ভ্যালুগুলো কি হবে? এইগুলো হচ্ছে f(x³), f(y³), f(z³), f(z into x² - y²), f x into z² - y², f y into z² - x², আর একটা থাকবে সেটা f x, y and z। তাহলে এই যে 7টা কক্ষক আমরা এক্ষেত্রে পেলাম, তাহলে এই উপকক্ষের আন্ডারে কয়টা কক্ষক হলো? 7টি কক্ষক। এর আন্ডারে হলো 5টি কক্ষক। l = 1 এর আন্ডারে হলো 3টি কক্ষক, আর এখানে একটি মাত্র কক্ষক। তাহলে মোট কক্ষক কত? 7, 5, 12, 13, 14, 15, 16। তাহলে 16টি কক্ষক। তাহলে আমরা বলতে পারি যে n = 4 কক্ষপথে এই 16টি কক্ষক রয়েছে। অর্থাৎ বোর যাকে একটি ঘর ভেবেছিল, চতুর্থ ঘর, সেটি আসলে 16টি ঘরের সমষ্টি। এবং এই যে ঘরগুলি, এই যে এখানে 7টি ঘর বা 5টি ঘর, এরা এমনি অবস্থায় কিন্তু সমশক্তি সম্পন্ন। এই 7টি ঘরের একই শক্তি, এই 5টি ঘরের একই শক্তি, এই 3টি ঘরের একই শক্তি। কিন্তু যখন তারা চুম্বক ক্ষেত্রে আসে তাদের শক্তি মাত্রার পৃথকীকরণ ঘটে এবং তারা আলাদা আলাদা ঘরে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ তাদের শক্তি আর সমান থাকে না। সেক্ষেত্রে আমরা একাধিক রেখা বর্ণালী পাই, সেটাকে বলছি আমরা হাইপার ফাইন স্ট্রাকচার। তাহলে আমরা যদি এটাকে ঘর হিসাবে লিখি, আমরা এক্ষেত্রে একটি ঘর লিখতে পারি, কারণ একটাই খোপ আছে, একটা কক্ষ। এক্ষেত্রে আমরা 3টা খোপের সমষ্টি হিসাবে লিখতে পারি, কারণ 3টি ঘর যেটা সমশক্তি সম্পন্ন। এখানে আছে 5টি ঘর সমশক্তি সম্পন্ন, সেই পাশাপাশি 5টি ঘরকে লিখলাম। এবং এখানটায় আছে 7টি ঘর যারা এমনি অবস্থায় সমশক্তি সম্পন্ন, কিন্তু এদের এই শক্তি একই থাকে না যদি তাদেরকে চুম্বক ক্ষেত্রে রাখা হয়। পরবর্তীকালে যখন আরো উন্নত মানের বর্ণালীবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হলো, তখন দেখা গেল এই যে অতি সূক্ষ্ম যে রেখাগুলি পাওয়া যাচ্ছে, হাইপার ফাইন স্ট্রাকচার যাকে বলছিলাম আমরা, সেই সূক্ষ্ম রেখাগুলি আবার প্রত্যেকটি 2টি সূক্ষ্মতর রেখায় বিভাজিত। তার মানে নিশ্চয়ই আবার অন্য কোনো শক্তি বা শক্তিমাত্রার পার্থক্য হচ্ছে। তাই দুজন বিজ্ঞানী, উলেনবেক এবং গুডস্মিথ, এই দুজন মিলে একটি নতুন কোয়ান্টাম সংখ্যার ধারণা দেন, যাকে বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এটাকে ছোট হাতের s দিয়ে আমরা প্রকাশ করি। তো এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ব্যাপারটা কি? বিজ্ঞানীদের মতে আসলে প্রতিটি কক্ষকের মধ্যে 2টি ইলেকট্রন থাকতে পারে, এবং 2টি ইলেকট্রনের একটির স্পিন, অর্থাৎ লাট্টু যেমন নিজের অক্ষের চারিদিকে ঘোরে, পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘোরার সময় নিজের অক্ষের চারিদিকেও ঘোরে, যার জন্য আমাদের দিন রাত্রি হয়, সেই ইলেকট্রনও নিজের অক্ষের উপর ঘুরতে পারে। এই ইলেকট্রনের এই ঘূর্ণন নিজের অক্ষের উপর যে ঘুরছে, এটা ক্লকওয়াইজ ঘূর্ণন হতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হতে পারে। প্রতিটা কক্ষকের মধ্যে একটি করে ক্লকওয়াইজ ঘূর্ণনযুক্ত ইলেকট্রন থাকবে এবং অপরটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনযুক্ত ইলেকট্রন থাকবে। অর্থাৎ এরকম টাইপের, এটা যদি ইলেকট্রন হয় তাহলে একটি ক্লকওয়াইজ ঘূর্ণন, অর্থাৎ এরকম ভাবে ঘুরছে, এবং অপরটি অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে।
যেটি ক্লকওয়াইজ ঘুরছে তার ক্ষেত্রে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান +12, আর যেটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে তাকে বোঝানোর জন্য -12 লেখা হয়। অ্যাকচুয়ালি কোয়ান্টাম সংখ্যার মানটা হাফ, কিন্তু ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা বোঝানোর জন্য ক্লকওয়াইজের ক্ষেত্রে +12 লেখে, অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে -12 থাকে লেখে। তাহলে একটা কক্ষকের মধ্যে দুটি ইলেকট্রন থাকে, একটির মান যদি +12 হয়, অপরটির ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হবে -12। দুটি +12 বা দুটি -12 কখনোই থাকতে পারবে না। তাহলে মোট 4টে কোয়ান্টাম সংখ্যার মান পাওয়া গেল, n, l, m, s। এই কোয়ান্টাম সংখ্যাগুলি দিয়ে ইলেকট্রনের ঠিকানা বোঝানো হয়। একটি বাড়িতে দুটি ছেলে থাকে, তারা দুজনে যমজ, হুবহু এক রকমের দেখতে। তাহলে একটি জেলার মধ্যে বসে কেউ যদি তাদেরকে চিঠি লেখে, তাহলে সেই চিঠিটি কিভাবে পৌঁছাবে? প্রথমে সেই জেলার আন্ডারে যে নির্দিষ্ট ব্লকে লেখা হচ্ছে সেই ব্লকে যাবে। এখানে ব্লককে যদি আমরা এন দিয়ে বলি, অর্থাৎ থানাকে যদি আমরা এন দিয়ে বলি, এবার সেই এনে ঢোকার পরে বিভিন্ন রকম পাড়া আছে, পাড়ার মধ্যে গেল, একটি নির্দিষ্ট পাড়াতে ঠিকানা লেখা থাকবে, তাহলে সেই পাড়াতে যাবে। পাড়াকে আমরা যদি উপকক্ষ বা এল দিয়ে বলি, তারপরে আসবে পাড়াতে ঢুকে একটা নির্দিষ্ট বাড়িতে আসবে, কারণ পাড়াতে অনেক বাড়ি আছে, সেই বাড়ির ঠিকানা লেখা থাকবে, অমুক নাম্বার বাড়ি, অমুক নাম্বার বাড়ির হাউস নাম্বার লেখা থাকে। তাহলে সেই হাউস নাম্বারের আন্ডারে আসবে, অর্থাৎ এম এর ভেতরে ঢুকবে, কক্ষকের মধ্যে আসবে। এবার সেই বাড়িতে এসে দুটো হুবহু যমজ আছে, তো কাকে দিবে চিঠিটি? তাহলে যার নাম ওখানে উল্লেখ আছে, অর্থাৎ নামের দিক থেকে কিন্তু সে আনকমন হবে। অর্থাৎ দুটো একই রকমের দেখতে হলেও একজনের যদি এক্স নাম হয় আর একজনের ওয়াই নাম হবে। অর্থাৎ দুটো ইলেকট্রন হুবহু একই রকম হলে, একই বাড়িতে হলেও একজনের যদি +12 হয় আর একজনের -12 হবে। তাহলে যার ঠিকানা লেখা থাকবে তাকেই দিবে। অর্থাৎ একটা পার্টিকুলার ইলেকট্রনের ঠিকানা এখানে প্রকাশ করা হলো। তার মানে এন, এল, এম, এস দিয়ে আমরা একটা পার্টিকুলার ইলেকট্রনের ঠিকানাকে প্রকাশ করতে পারি কোনো পরমাণুর আন্ডারে। তার মানে কোয়ান্টাম সংখ্যাগুলি আসলে ইলেকট্রনের পরিচয় বা ইলেকট্রনের ঠিকানাকে বহন করে। তাহলে এন এর মান যদি 2 হয়, মানে দ্বিতীয় কক্ষপথ যদি হয়, তার আন্ডারে উপকক্ষ কি আছে? 0, 1 এবং 2 এর উপকক্ষ এস, পি, ডি। তাহলে কক্ষ কি আছে? L = 0 উপকক্ষের আন্ডারে একটাই কক্ষক আছে যাকে এস দিয়ে বলি। এখানে আছে -1, 0, +1, একটা px, py, pz। আর L = 2 হলে m এর মান কি কি হতে পারে? -2, -1, 0, +1, +2, অর্থাৎ 5টা কক্ষক রয়েছে। এবার প্রতিটি কক্ষকে আমরা দেখলাম যে দুটি করে ইলেকট্রন থাকতে পারে, একটা +12 যার ঘূর্ণন সংখ্যা +12 আর একজনের ঘূর্ণন -12। তার মানে এম কক্ষকের মধ্যে দুটি ইলেকট্রন থাকবে, যার একটি +12 দিয়ে বোঝানো হবে, একটি -12 দিয়ে বোঝানো হবে। এক্ষেত্রেও তাই, প্রত্যেকটা ক্ষেত্রে +12 এবং -12 থাকবে। মানে এরকম হবে ছবিটা। তাহলে প্রথম ক্ষেত্রে দুটো ইলেকট্রন, পরের উপকক্ষে মানে এস এ আছে দুটো ইলেকট্রন, পিতে কটি আছে? পিতে আছে 6টি ইলেকট্রন এবং ডিতে আছে 10টি ইলেকট্রন। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত হলো? 18টি ইলেকট্রন। তাহলে আমরা দেখলাম যে 2 নাম্বার কক্ষপথে 18টা ইলেকট্রন আছে। অর্থাৎ বোর যেটা একটা ঘর দেখেছিল, আদতে সেটা একটা স্কুল বাড়ি। স্কুল বাড়ির মধ্যে স্কুল বাড়িটাকে এন দিয়ে বোঝানো হলে তার একতলা, দোতলা, তিনতলা অংশগুলোকে আমরা এল দিয়ে বোঝাবো এবং প্রত্যেকটা ঘরকে আমরা এম দিয়ে বোঝাবো। আর প্রতিটি ঘরে দুটো করে ইলেকট্রন থাকতে পারে, যাদের একটিকে +12 অপরটিকে -12 দিয়ে বোঝাবো। তা এখন আমরা যখন বোরের তত্ত্ব পড়েছিলাম নিচু ক্লাসগুলিতে, তখনও কিন্তু আমরা জানতাম যে এই কক্ষপথের আন্ডারে কটি ইলেকট্রন থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা ছিল 2n²। তা 2n² ফর্মুলা দিয়ে কি করে বের করতাম? 2 × যেহেতু দ্বিতীয় কক্ষপথ 2², সরি এটা n = 3 হবে। তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে আমরা এটা পড়লাম, কারণ 0, 1, 2 হচ্ছে। তাহলে এটা হবে 3²। তাহলে কটি ইলেকট্রন হলো? 18টা ইলেকট্রনই হলো। তাহলে বোরের যে ফর্মুলা ছিল, মানে কক্ষপথ যখন জানতাম, তখনও আমরা জানতাম যে 2n² নিয়মে 18টা ইলেকট্রন আছে।
তা এখনো আমরা ভেঙে ভেঙে দেখলাম সে একই সংখ্যক ইলেকট্রন আসছে। তাহলে এই যে 2n স্কোয়ার নিয়মটা এটা কোথা থেকে আসলো? আসলে এটা কিন্তু এইখান থেকেই এসছে এই নিয়মটাকে। আমি একটু পরে করে দেখাচ্ছি যে এই নিয়মগুলিকে চিন্তা করলেই এই 2n স্কোয়ারের ফর্মুলা আমরা পেয়ে যাব। আমরা এখন ধরে নিচ্ছি যে যদি কোনো শক্তি স্তরের মুখ্য কোয়ান্টাম সংখ্যা n হয়, তবে l এর মানগুলি কি কি হবে? 0, 1, 2 এইভাবে চলতে থাকবে n-1 পর্যন্ত। এবার l এর মান যদি 0 হয় তার আন্ডারে কয়টি কক্ষক থাকবে? 12 + 1। তাহলে এক্ষেত্রে 1 একটি কক্ষক হবে, মানে m এর একটাই মান হবে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে 3টে মান হবে m এর, মানে 3টি কক্ষক রয়েছে। এক্ষেত্রে হবে 5টি কক্ষক 12 + 1 সংখ্যা দিয়ে যদি আমরা বের করি নিয়মটা দিয়ে, এভাবে চলতে থাকবে। এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে হবে 2 × n-1 + 1, অর্থাৎ 2n - 1। কেমন করে হলো? এটা নিয়মটা কি ছিল? 12 + 1, তাহলে 2 × 1 + 1, সরি 2 × 0 + 1, তাহলে এইভাবে আমরা 1 পেয়ে যাব। 3 কেমন করে হলো? 2 × 1 + 1, তাহলে 3 হবে। এটা কি হবে? 2 × 2 + 1, তাহলে 5 হবে। তাহলে এক্ষেত্রে ছিল n-1, তাহলে কি করে পাবো? 2 × n-1 + 1, যেটা নিয়ম, যেটা আমরা এইখানটায় আসলাম। তার মানে এখানে মোট কক্ষক সংখ্যা হবে 2n-1। তাহলে এইগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমি মোট কক্ষক সংখ্যা পাবো, অর্থাৎ n-তম শক্তি স্তরে মোট কক্ষক সংখ্যা হবে 1 + 3 + 5 + ... চলতে থাকবে 2n-1। তা এইটাকে কি করে যোগ করব? এটা সমান্তর প্রগতির একটা নিয়ম আছে। এক্ষেত্রে এরকম হয়, পদ সংখ্যা /2 প্রথম পদ প্লাস শেষ পদ। এখানে কয়টা হচ্ছে? এখানে হবে n সংখ্যক, অর্থাৎ কয়টা পদ আছে কি করে বুঝবো? এই যে l এর মানগুলি ছিল 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে এটা কয়টা মান হবে? এটা কিন্তু n সংখ্যক মান, n সংখ্যক। অর্থাৎ n এর মান যদি 2 হয় তাহলে l এর কটা মান থাকে? দুটো মান। n এর মান যদি 3 হয় l এর কটা মান থাকে? তিনটে মান, 0, 1, 2। n এর মান যদি 4 হয় l এর কটা মান থাকে? 0, 1, 2, 3, তার মানে 4টা মান। অর্থাৎ n এর মান 4 যা হবে l এরও সেই রকমই মানটা আসবে। তাহলে n এর মান যদি n হয় তাহলে l এর কয়টা মান থাকবে? n সংখ্যক মান। তাহলে n সংখ্যক যে মান আসলো তাদের প্রত্যেকের ক্ষেত্রে কক্ষক সংখ্যা এরকম হলো। তাহলে আমরা বলতে পারি মোট পদ সংখ্যাটা ক্ষেত্রে n, তাহলে n/2, প্রথম পদ 1 আর শেষ পদ 2n-1। তাহলে যোগ করলে এটা কি পাওয়া যাবে? যোগ করলে পাওয়া যাবে এক্ষেত্রে n স্কোয়ার, অর্থাৎ মোট কক্ষক সংখ্যা হলো n স্কোয়ার। তাহলে n যদি কক্ষপথ হয়, n কক্ষপথের আন্ডারে মোট কটি কক্ষক আছে? n স্কোয়ার। এবার প্রতিটি কক্ষকে তো দুটো করে ইলেকট্রন থাকে, তাহলে n স্কোয়ার কক্ষকের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে? তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হবে 2n স্কোয়ার। অর্থাৎ আমাদের যে ফর্মুলা ছিল ক্লাস 9-এর, তার সাথে আমাদের এই কক্ষক হিসাব করে নিয়মটা সাপোর্ট করলে, অ্যাকচুয়ালি এইখান থেকেই ওই নিয়মটা এসছে, 2n স্কোয়ার নিয়মটা। এবার আসি আমরা কোয়ান্টাম সংখ্যার তাৎপর্যে। তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যা পেলাম। প্রথমটাকে বলছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এর মান কি হতে পারে? 1 থেকে অসীম পর্যন্ত হতে পারে। এটা দিয়ে কি প্রকাশ করে? এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি প্রকাশ করে? এটা বোঝা যায় যে কোনো একটা ইলেকট্রন কোন কক্ষপথে আবর্তন করছে, অর্থাৎ সে কোন কক্ষপথে রয়েছে, সেই কক্ষপথে থাকাকালীন তার শক্তি, তার গতিবেগের মাত্রা কি, তার মান কি, গতিবেগ এবং শক্তির মান, সেটা জানা যায়। এবং কক্ষপথ, কোন কক্ষপথ রয়েছে সেটা যদি জানা যায় তাহলে তার সেই কক্ষপথটার আকার কেমন হবে সেই সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
যেমন যদি n এর মান 1 হয় তার মানে সেটি কে কক্ষপথ, অর্থাৎ সবচেয়ে ছোট কক্ষপথ, তার যে তার যে ব্যাসার্ধটা সেটা সবচেয়ে কম। এবার যদি l কক্ষপথে থাকে সে, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ, n এর মান যদি 2 হয়, তবে বুঝতে হবে যে তার আকারটা, কক্ষপথের আকারটা বড়। তাহলে আমরা কি কি বুঝতে পারলাম মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিয়ে? 1 নাম্বার, ইলেকট্রন কোন কক্ষপথে রয়েছে সেই কক্ষপথটির আকার, শক্তি এবং সেই কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনের গতিবেগ কত হবে তার ধারণা পাওয়া যায়। এবার আসি এল গৌণ কোয়ান্টাম সংখ্যা, বা ইংরেজিতে বলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এটার মান কত হতে পারে? এটার মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। তা এই গৌণ কোয়ান্টাম সংখ্যা মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এর প্রয়োজনীয়তা কি, তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে ইলেকট্রন কোন উপকক্ষপথে রয়েছে, সেই উপকক্ষের আকৃতি কেমন হবে, অর্থাৎ বৃত্তাকার বা উপবৃত্তাকার, সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এল এর মান থেকে। এবং সেই উপকক্ষে, যে উপকক্ষে রয়েছে সেই উপকক্ষে মোট কয়টি কক্ষক রয়েছে সেটিরও আইডিয়া পাওয়া যায়। এবার আসি এম কোয়ান্টাম সংখ্যা মানে চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এর মানটা কি হয়? এর মান হয় -l থেকে 0 হয়ে +l পর্যন্ত, অর্থাৎ এর 2l + 1 সংখ্যক মান থাকে। তাহলে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি ধারণা পাই? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে যে ইলেকট্রনটি কোনো নির্দিষ্ট উপকক্ষের আন্ডারে কোন কক্ষকের মধ্যে রয়েছে, এবং এই যে আমরা যে কক্ষকগুলো পড়লাম এই কক্ষকগুলো কিন্তু বিভিন্ন ডিরেকশনে থাকে। অর্থাৎ কেউ যদি এক্স অক্ষ বরাবর থাকে, আরেকজন ওয়াই অক্ষ বরাবর আছে, আরেকজন জেড অক্ষ বরাবর আছে, কেউ আবার হয়তো এক্স এবং ওয়াই যে অক্ষ তার মাঝখান বরাবর আছে। হ্যাঁ, তাহলে কক্ষকগুলো ত্রিমাত্রিক দিকে বিভিন্নভাবে বিন্যস্ত থাকে। তাহলে আমরা যদি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মানটা জানি, এম এর মান যদি জানি, তাহলে ইলেকট্রন যেমন কোন কক্ষকের মধ্যে রয়েছে সেটা আমরা জানতে পারবো, আবার সেই কক্ষকটি ত্রিমাত্রিক দিকে কিভাবে বিন্যস্ত রয়েছে সেটিও আমরা জানতে পারবো। এবার আসে আমাদের লাস্ট কোয়ান্টাম সংখ্যা এস, যাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, বা চুম্বকীয় না, একে বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এর মান দিয়ে আমরা কি বুঝতে পারি? এর দুটো মান হতে পারে, একটা +½ আর একটা -½ +½ বোঝায় এ ক্লকওয়াইজ ঘুরছে, আর -½ বোঝায় ও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো এর তাৎপর্য কি? কোনো কক্ষকের মধ্যে যে দুটি ইলেকট্রন থাকে সেই দুটি ইলেকট্রনের কোনটি সেটি কিন্তু এই স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে বুঝতে পারা যায়। যদি ইলেকট্রনটার ঘূর্ণন ক্লকওয়াইজ হয় তার মানে তাকে +½ দিয়ে প্রকাশ করা হবে, এবং যদি কোনো ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ করে তাহলে তাকে -½ দিয়ে প্রকাশ করা হবে। অর্থাৎ এই +½ আর -½ দেখে আমরা বুঝতে পারি যে কক্ষকের মধ্যে অবস্থিত ইলেকট্রনটি কিভাবে নিজস্ব কক্ষের চারিদিকে ঘূর্ণন সম্পন্ন করছে। তো এই চারটেই গেল আমাদের কোয়ান্টাম সংখ্যা, এবং এগুলো কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। এন এর মান যদি 2 হয়, মানে দ্বিতীয় কক্ষপথ যদি হয়, তাতে কত ইলেকট্রন থাকে? 2n² যদি নিয়ম বসাই আমরা, তাহলে 2 × 2² কত হবে? 8টি। তাহলে 8টা ইলেকট্রন থাকে। তাহলে আমরা দেখে নিই যে আমাদের যে নতুন জিনিসগুলো শিখলাম, 4টা কোয়ান্টাম সংখ্যা, সেটা দিয়ে কিভাবে আমরা 8টা ইলেকট্রনকে বের করতে পারছি। তাহলে এন এর মান যদি 2 হয় তার আন্ডারে উপকক্ষগুলি কি কি? একটা 0 হবে আর একটা 1 হবে। 0 হলে এস উপকক্ষ বলবো, 1 হলে পি উপকক্ষ বলবো। এবার 0 যদি হয় তাহলে তার আন্ডারে, অর্থাৎ এস উপকক্ষের আন্ডারে একটি কক্ষক রয়েছে যার মানটা m = 0, আর l = 1 এর আন্ডারে 3টে কক্ষক রয়েছে, -1, 0 আর +1। এগুলোকে px, py এবং pz দিয়ে বলে, এবং এরা সাধারণত সমশক্তি সম্পন্ন হয়। তাহলে আমরা এগুলোকে তো খোপ আকারেও লিখতে পারি, এখানে 3টে খোপ এবং এখানে একটি মাত্র খোপ। আচ্ছা, এবার দেখি যে m যদি 0 হয়, অর্থাৎ একটি ঘর যদি থাকে, তার একটি কক্ষক থাকে, তার মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে যাদের মান একটি +½ একটির ক্ষেত্রে -½ ঘূর্ণন। m এর মান যদি -1 হয়, এদের ক্ষেত্রেও সিমিলারলি একই রকম ভাবে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই দুটো করে ইলেকট্রন থাকবে যাদের মান +½ এবং -½ তাহলে এই যে +½ -½ হলো
আমরা এগুলোকে এইরকম ভাবে প্রকাশ করি। একটিকে যদি এইভাবে দেখাই, অর্থাৎ প্লাস হাফকে যদি এই রকম চিহ্ন দিয়ে দেখাই, তাহলে মাইনাস হাফকে উল্টো দিকে চিহ্ন দিয়ে দেখাবো, অর্থাৎ এইভাবে দেখাবো। একমুখী তীর দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তাহলে এখানে এস এর মধ্যে দুটো দেখালাম, পিএক্স পিওয়াই পিজেড এ আমরা দেখি, তাহলে এইখানে আছে দুটো, এইখানে আছে দুটো, এবং অপরটাতেও আছে দুটো। তাহলে মোট কটি ইলেকট্রন হলো? 6 আর 2 এ 8টা ইলেকট্রন। তার মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম 8টা ইলেকট্রন, কারণ এখানে ছিল 6টা ইলেকট্রন আর এখানে ছিল দুটো ইলেকট্রন। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা 8। তাহলে আমাদের এই ফর্মুলার সাথে এটা ট্যালি করে গেল। আজকের সেশন এই পর্যন্তই। তোমরা আরো ভালোভাবে পড়ো, আরো বিভিন্ন যে কক্ষগুলি রয়েছে সেগুলো নিয়ে এইভাবে ট্যালি করে করে দেখো যে প্রতিটা ক্ষেত্রে ভ্যালুগুলো একই আসছে কিনা। আমরা নেক্সট অংশ পরের দিন আবার আলোচনা করব। থ্যাংক ইউ।